টুডেস বাংলা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমি মুনমুন আপনাদের সাথে। আজ স্টুডিওতে পেয়ে গেছি বিশিষ্ট সমাজসেবক সঞ্জয় ঘোষ মহাশয়কে। নমস্কার দাদা, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের চ্যানেলেতে। প্রথমে আপনাকে জিজ্ঞেস করে নেব যে আপনি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, শারীরিকভাবে সুস্থ আছি। নিশ্চয়ই দাদা, আপনার সুস্থতা কামনা করব। কোভিড এবং আমফানের মতো ঘূর্ণিঝড়ে আপনি কি কি কাজ করেছেন এবং করে চলেছেন? দেখুন, বিষয়টা হচ্ছে যে কোভিড তো গত 1 বছরের বেশি সময় ধরে চলছে। তো যখন প্রথম লকডাউন হয়, যে সময় গত বছর আমাদের মার্চ মাসে যে লকডাউনটা হয়, সেই সময় থেকে আমরা আমাদের বিভিন্ন ক্লাব সংগঠনের সঙ্গে আমি জড়িত আছি। টালিগঞ্জ 99 নম্বর ওয়ার্ড, 81 নম্বর ওয়ার্ড, এই সমস্ত জায়গায়। এই 93 নম্বর ওয়ার্ডে আমি কিছু ক্লাব সংগঠনের সঙ্গে জড়িত। তো আমরা প্রথম থেকেই ওই যারা একদম দরিদ্র শ্রেণীর মানুষ, যারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা মনে করি লকডাউনের পর, তাদের জন্য আমরা ওই দৈনন্দিন তাদের চাল, ডাল, আলু, দুধ, সয়াবিন যতটা আমরা পেরেছি বিভিন্ন জায়গায় গিয়ে আমরা ডিস্ট্রিবিউট করেছি। স্লাম এরিয়া বা বস্তি অঞ্চলগুলো, যেখানে মানুষ দিন আনে দিন খায়, সেরকম মানুষের সংখ্যা বেশি, তারাই তো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। তাদের পাশে আমরা দাঁড়াবার চেষ্টা করেছি, ওষুধপত্র নিয়ে বিভিন্ন সময় মাস্ক ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে সমস্ত কিছু। রক্তদান শিবির করেছে ওদের জন্য। থ্যালাসেমিয়া আক্রান্ত যে শিশু, রক্তের একটা বিরাট চাহিদা এখনও রয়েছে, সে রক্তের চাহিদাটাকে মেটানোর জন্য আমরা চেষ্টা করেছিলাম। আমরা 2-3টে রক্তদান শিবির করেছি বিভিন্ন জায়গায়। এগুলো করার মধ্য দিয়ে আমরা যতটা পেরেছি, মানে আমাদের সামর্থ্য অনুযায়ী, মূলত দরিদ্র শ্রেণীর মানুষ, প্রান্তিক মানুষ সমাজে যাদের সত্যি সত্যি প্রয়োজন, মধ্যবিত্ত শ্রেণী বা উচ্চ মধ্যবিত্ত শ্রেণী যাদের প্রয়োজন নেই, তাদের জন্য না, মূলত আমরা চেষ্টা করেছি এই সমস্ত মানুষের পাশে দাঁড়াবার এবং তাদের পাশে দাঁড়িয়ে যতটা সম্ভব আমাদের পক্ষে কাজ করা। কাজটা চলছে, কাজটা বন্ধ হয়নি। লকডাউন সময় থেকে শুরু হয়ে গত 1 বছর ধরে কন্টিনিউয়াসলি আমরা করছি এবং এখনও করছি আমরা। আগামী দিনে আমাদের আরও অনেক কিছু করার ইচ্ছা আছে। এখনও পর্যন্ত এই ধরনের কাজগুলো চলছে, মূলত খাদ্য সামগ্রী বিতরণ, ওষুধ বিতরণ, মাস্ক বিতরণ, স্যানিটাইজার বিতরণ এবং যতটা সম্ভব সচেতনতা বৃদ্ধি করা মানুষের মধ্যে, এই কাজগুলো চলছে। দাদা, আরেকটা প্রশ্নে যাবো, সেটা হচ্ছে যে এই সময়তে লকডাউন চলছে, আবারও লকডাউন হয়েছে শহরেতে, আপনি জানেন। তো সেই লকডাউনে আপনাদের কর্মসূচি এখন এই মুহূর্তে কি আছে? কর্মসূচি বলতে লকডাউন আবার শুরু হয়েছে নতুন করে। এখন আবার আমাদের মানুষের কাছে যেতে হবে, দরিদ্র মানুষের কাছে। আমরা কিছু নির্দিষ্ট কর্মসূচি নিচ্ছি আগামী দিনে আমাদের অঞ্চলের বাজারগুলোতে, সেখানে মানুষের কাছে পৌঁছাবার, ক্রেতা বিক্রেতা যেখানে বেশি ভিড় হচ্ছে সেই জায়গাগুলোতে পৌঁছাবার, সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি সবাই মাস্কটা ঠিকমতো পড়ছে কিনা, সকালে যেটুকু সময় খোলা থাকছে বাজার বা দোকান, সেই জায়গাগুলো পৌঁছাবার আমাদের ইচ্ছা আছে। এছাড়াও এই কাজগুলো যেগুলো চলছিল, আমাদের রানিং যেগুলো চলছিল, খাদ্য সামগ্রী বিতরণ থেকে শুরু করে, এগুলো আমরা আবার শুরু করছি নতুন করে। আর আগামী মাসে একটা রক্তদান শিবির করার ইচ্ছা আছে, কারণ রক্তের চাহিদা প্রচণ্ড। আমার কাছে বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, আমাদের কাছে যে রক্তের কার্ড ছিল সেটা নিঃশেষ হয়ে গেছে ইতিমধ্যে। এখন আবার নতুন করে রক্তদান শিবির না করে তো কার্ড আমাদের পক্ষে তো জোগাড় করা সম্ভব নয়। আর প্রচণ্ড চাহিদা রক্তের, যার জন্য এটা আমরা করতে চলেছি খুব তাড়াতাড়ি। দাদা, আর একটা কথা আপনার থেকে জানতে চাইবো, আপনি কি কি ধরনের সামাজিক কাজের সাথে যুক্ত রয়েছেন? সামাজিক কাজের সঙ্গে যুক্ত বলতে দেখুন, আমি নিজে বেশ কয়েকটা ক্লাবের সঙ্গে জড়িত আছি। তো সেসব ক্লাবের অ্যাক্টিভিটির মধ্যে শুধু খেলাধুলা বা পুজো আর্চা এটা না, তার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি সারা বছর ধরে ক্লাবগুলোর পক্ষ থেকে নেওয়া হয়। যেমন আমার টালিগঞ্জ নাগরিক সংঘ আছে 89 নম্বর ওয়ার্ডে, প্রায় 80 বছরের পুরোনো ক্লাব, দীর্ঘদিনের পুরোনো ক্লাব। আমি ওই ক্লাবের সভাপতি। আপনার রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের পাশেই আমার ক্লাব, এবং সারা বছর ধরেই আমরা ওই ক্লাবের থেকে বিভিন্ন ধরনের এই ধরনের কর্মসূচিগুলো আমরা নিয়ে থাকি। তারপর টালিগঞ্জ রবীন্দ্র সংঘ ক্লাব আছে চেতলা রোডে, ওখানে এই চশমা বিতরণ, বিনামূল্যে আই টেস্টিং, চক্ষু পরীক্ষা শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির, ওটা একদম স্লাম এরিয়ার মধ্যে ক্লাবটা। তো ওখান থেকে আমরা এই কাজগুলো করি মূলত। এছাড়া সাম্বান বলে একটা বড় সংগঠন আছে, ওটা এনজিও অ্যাকচুয়ালি, মূলত ডাক্তারদের দ্বারা পরিচালিত, চিকিৎসকরা ওটা পরিচালনা করে। তো ওই সংগঠনের আমি সভাপতি। তো চিকিৎসকদের পাশে থেকে তাদেরকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় যে ক্যাম্পগুলো অর্গানাইজ করা, এবং এখন করোনার সময় বিশেষ করে সচেতনতা বৃদ্ধির জন্য মানুষের, সাম্বান ভীষণভাবে কাজ করছে। আমরা মুখ্যমন্ত্রীর ক্রান্ত হবিলে কিছুদিন আগে 1 লাখ টাকা দিয়েছি চাম্পানের পক্ষ থেকে। এবং আগামী দিনে ইচ্ছা আছে, এই যে কোভিড তো হবেই রাজ্যের, কারণ আপনারা সকলেই জানেন যে সিচুয়েশন, রাজ্য সরকারের সেভাবে এই মুহূর্তে কোভিডকে কাউন্টার করার জন্য যে বিপুল অর্থের প্রয়োজন, সেটার জন্য তো সবাইকে দাঁড়াতে হবে পাশে,
যার যতটুকু সমর্থন মুখ্যমন্ত্রী বারবার আবেদন করছে, আমরা আবার চেষ্টা করছি সাম্পানের পক্ষ থেকে আগামী দিনে মুখ্যমন্ত্রীর প্রান্ত অবধি একটা সুলামসার মন দেওয়া, যাতে ওই কাজটা চলতে পারে ভালো। দাদা আরো একটা প্রশ্নের দিকে যাই, আমরা যেরকম জানি যে আপনি খেলাধুলা জগতের মানুষ, তো সেই নিয়ে যদি আপনি কিছু বলেন। খেলাধুলার জগতের মানুষ বলতে আমি নিজে একসময় খেলাধুলা করতাম, আর প্রায় গত ধরুন 35 বছরেরও বেশি সময় ধরে আমি ভারতের জাতীয় ক্লাব মোহনবাগান ক্লাবের সঙ্গে জড়িত ওতপ্রোতভাবে, এবং দীর্ঘদিন ধরে মোহনবাগান ক্লাবের কার্যকরী কমিটির সদস্য হিসেবে কাজ করেছি, এখনও করছি। মোহনবাগান ক্লাবের হকি সেক্রেটারি ছিলাম দীর্ঘদিন, এবং এর ফলে কলকাতা ময়দান এবং তার পারিপার্শ্বিক যে খেলাধুলার যে জগৎটা আমাদের রাজ্যে, তার সঙ্গে একটা তো যোগাযোগ আছেই। বাচ্চা বাচ্চা ছেলেরা যারা ক্যাম্পগুলো থেকে উঠে আসছে, তাদেরকে নিয়ে গিয়ে সুযোগ দেওয়ার চেষ্টা করি, তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করি। ক্যাম্পগুলো যে চলছে, অনেক জায়গায় টাকা পয়সার অভাব হয় ক্যাম্পগুলো চলার ক্ষেত্রে, সেখানে আমরা তাদের পাশে দাঁড়াই। শুধু ক্লাবের একজন সদস্য বা একজন কর্মকর্তা হিসেবে না, মোহনবাগান ক্লাবের আমরা ছোট ছোট যে পাড়ায় ক্লাবগুলো আছে, বা যারা চেষ্টা করছে ধরুন ফুটবলার তৈরি করার বা ক্রিকেটার তৈরি করার ক্যাম্পগুলো করছে, তাদের পাশে আমরা দাঁড়াই। এভাবে ক্রীড়া জগতের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। আর এখন তো দেখুন খেলাধুলাটা পুরোপুরি বন্ধই হয়ে গেছে। গত 2 বছর ধরে কলকাতা লিগ হচ্ছে না, আমাদের যে আইএসএল হলো সেটা গোয়াতে হলো। সুতরাং খেলার জগৎটা এখন অনেকটাই বিচ্ছিন্ন, তার কারণ হচ্ছে খেলাধুলো কিছু হচ্ছেই না। ক্রীড়ামন্ত্রী তো আবেদন করেছেন যে আমাদের যে ক্লাবগুলো, বড় ক্লাবগুলো রয়েছে ময়দানে, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান, সেই ক্লাবগুলোকে যদি এখন সেফ হোমে পরিণত করা যায়, ওই মাঠগুলোকে ব্যবহার করে বা ওদের ইনফ্রাস্ট্রাকচারকে আমাদের ব্যবহার করে, তার জন্য আমরা সবসময় প্রস্তুত। আমরা ক্রীড়ামন্ত্রীকে সেটা বলেছি যে আমাদের ক্লাবকে যদি নেওয়া হয়, আমরা সবসময় তার জন্য তৈরি হয়েছি। এখন এই সিচুয়েশনে খেলাধুলার থেকে তো বেশি গুরুত্বপূর্ণ মানুষের জীবন, সেই জায়গায় কেন্দ্র করে আমাদের চিন্তাভাবনাটা আছি। আগামী দিনে আবার পরিস্থিতি নর্মাল হলে, মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হলে, নিশ্চিত তখন আবার খেলাধুলার বিষয়টা এভাবে চলতেই থাকবে। দাদা আরো একটা প্রশ্ন আপনার কাছে তুলে ধরবো, সেটা হচ্ছে রাজ্য ও দেশের যে সাম্প্রতিক ঘটনা, সেগুলোর ব্যাপারে যদি আপনি কিছু বলেন আমাদের। সাম্প্রতিক ঘটনা বলতে দেখুন, এখন তো সাম্প্রতিক ঘটনা সব থেকে বেশি আমি মনে করি যে গত 1 বছরের বেশি সময় ধরে কোভিডটাই হচ্ছে সব থেকে বেশি বার্নিং ইস্যু। যেটা সেক্ষেত্রে তো বলার এটাই, প্রধানত বলার এটাই, সেটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার অপদার্থতা, কেন্দ্রীয় সরকারটা চলছে তার অপদার্থতা আমরা প্রথম থেকেই দেখছি। তার কারণ হচ্ছে গতবার যখন লকডাউনটা ডাকা হলো, সেটা সম্পূর্ণ অপরিকল্পিত ছিল। হঠাৎ করে কোনো বিনা নোটিসে একটা এত বড় দেশ আমাদের দেশ, যেখানে এত পরিযায়ী শ্রমিক আছে, এত মানুষ বিভিন্ন স্টেটে কাজ করে, রুটির তাগিদে মানুষকে যেতে হয়, হঠাৎ করে সমস্ত কিছুকে একটা নোটিসে বন্ধ করে দেওয়া হলো। এর ফলে যে হাজার হাজার মানুষের একটা বিশাল দুর্বিপাক মানুষের জীবন নেমে, এটা কথা কেউ চিন্তা করেন, তারা সেভাবে ভাবেননি। সেখানে এত মানুষ মারা গেলেন, সেখানেও কেউ চিন্তা করেন। আমরা যেটা দেখতে পাচ্ছি, ভারতবর্ষের অর্থনীতিটাও তলানিতে ঠেকেছে। এমনিতেই অর্থনীতির অবস্থা খুব খারাপ। বিগত 1-1.5 বছর ধরে এই লকডাউন এবং করোনার ফলে সেটা তো একেবারে ধ্বংস হয়ে যাওয়ার মুখে। আর করোনার সেকেন্ড ওয়েভে তো আমরা সবাই দেখছি কীভাবে ভ্যাকসিনের আকাল। ভারতবর্ষে নিজের দেশের মানুষকে ভ্যাকসিন না দিয়ে ভ্যাকসিন বিদেশে পাঠিয়ে দেওয়া হবে। খুব স্বাভাবিকভাবে মানুষের তো জীবনে একটা চরম অনিশ্চয়তা কোনো এই সময়, এবং এটার জন্য সম্পূর্ণ আমরা দায়ী করবো কেন্দ্রীয় সরকারের এই ধরনের নীতিগুলোকে, জনবিরোধী নীতি, যার ফলে আজকে এই সিচুয়েশনটা তৈরি হচ্ছে। আমাদের রাজ্যের মানুষকে সেটা ফেস করতে হচ্ছে, আমরা নিজেও রেগুলার ফেস করছি, আপনারাও নিশ্চয়ই ফেস করছেন, সকলকে ফেস করতে হচ্ছে। অত্যন্ত দুশ্চিন্তার বিষয়, এটাই বলার মূলত। কারণ আর তো এখন বার্নিং ইস্যু বলতে এটাই মূলত, এটাই করোনাটাই এখন মেন। এটাই কাউন্টার না করতে পারলে আগামী দিনে দেশের কি থাকবে, আমরা কজন থাকবো এই পৃথিবীতে, দাঁড়িয়ে ঠিক। দাদা আমরা এর পরের একটি যেটা বিধানসভা নির্বাচনগুলো আমরা সবাই জানি, তৃতীয়বার আবারও তৃণমূল এসছে। তো সরকারের এই তৃতীয়বার এখানে আসা এবং এই যে নির্বাচন হলো, সেই নিয়ে যদি আপনি আমাদেরকে কিছু বলেন। দেখুন, বিধানসভা নির্বাচন পশ্চিমবাংলায় যে 2021 নির্বাচনটা হলো, নতুন সরকার গঠন, আমি মনে করি ধরুন আমার যা বয়স, আমি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। সামাজিক কর্মী ছাড়াও রাজনৈতিক কর্মী হিসেবে আমার একটু পরিচিতি আছে, মানুষ আমাকে চেনে। তো দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জড়িত থাকার সুবাদে অনেক নির্বাচন দেখেছি। আর ছোট থেকে আমার রাজনীতির প্রতি ইন্টারেস্ট ছিল। যখন দেশে জরুরি অবস্থা জারি হয়, 1977 সালে কংগ্রেসের পতন ঘটে, ইন্দিরা গান্ধী হেরে যান নির্বাচনে, এটা একটা ফেজ, ট্রানজিশনের একটা ফেজ ভারতবর্ষের রাজনীতি। তখন আমি স্কুলে পড়ি, আমার ছোট তখন। তো তখন থেকে আমাদের উৎসাহটা ছিল জানার জন্য এই নির্বাচনগুলো হচ্ছে, কি হচ্ছে। এত আমাদের বাবা কাকা জ্যাঠারা তখন তারা সেই সময় ভোট দিচ্ছেন,
একটা সরকার পরিবর্তন হয়ে যাচ্ছে সারা দেশে। এই রাজ্যেও তখন সরকার পরিবর্তন হয়েছিল, কংগ্রেসের জায়গায় বামফ্রন্টের ছিল ক্ষমতা। তখন থেকে কিন্তু একটা মানে এই বিষয়টা সম্পর্কে উৎসাহ ভীষণভাবে ছিল, এবং পরবর্তী ক্ষেত্রে নিজের রাজনৈতিক কর্মী হিসেবে আমার স্মরণকালে মানে আমার জ্ঞানত এরকম অদ্ভুত নির্বাচন আমি দেখিনি। একটা নির্বাচনে সম্পূর্ণভাবে কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে, নির্বাচন কমিশনকে পারচেজ করে একটা রাজ্যের নির্বাচন, সারা দেশের একটা কেন্দ্রীয় শাসন ক্ষমতায় যে দল রয়েছে তার নেতারা ঝাঁপিয়ে পড়লেন এরকমভাবে এসে। হ্যাঁ, যেন মনে হচ্ছে যে এটা না দখল করতে পারলে, বাংলাটা দখল করতে না পারলে আমাদের রাতে ঘুম চলে যাবে, সেরকমভাবে আমরা ঝাঁপিয়ে পড়লেন। এরকম নির্বাচন আমার মনে হয় না আমি কোনোদিনও দেখেছি না। তো নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে বলবো যে বাংলার মানুষ এদের মুখের উপর উপযুক্ত জবাব দিয়েছে। এই যে সাম্প্রদায়িক শক্তি, মৌলবাদী শক্তি যারা দেশটাকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে দিনের পর দিন, তারা যদি বাংলাকে দখল করতে পারতো, কোনোভাবে পশ্চিমবাংলাকে দখল করতে পারতো, তাহলে আমার মনে হয় আমাদের রাজ্যের অশেষ দুর্গতি ছিল। এবং আমাদের রাজ্যের বা আমাদের দেশের যে সব থেকে বড় আমাদের যে ধর্মীয় বহুত্ববাদ, বিবিধের মধ্যে ঐক্য, এই জিনিসটা মনে হয় সারা ভারতবর্ষে তো অনেকাংশে নষ্ট হয়েছে বিভিন্ন জায়গায়। আপনারা দেখতেই পাচ্ছেন উত্তরপ্রদেশে কী ঘটছে, বিহারে কী ঘটছে, গুজরাটে কী ঘটছে, মধ্যপ্রদেশে কী ঘটছে। বাংলা তার থেকে মুক্ত, আমরা সেটাকে রক্ষা করতে পেরেছি। বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে, এবং কোনো প্ররোচনা পা না দিয়ে, এত প্ররোচনা, এত মানুষকে ভুল বোঝানো, কোনো কিছুতে মানুষ কান না দিয়ে এই যে মানুষ নিজেদের ভোটাধিকারটা সঠিক জায়গায় প্রয়োগ করেছেন। এবং আমি মনে করি যে বামপন্থী যারা প্রকৃত এই রাজ্যে আছেন, এই নির্বাচনে তারা প্রত্যেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকেই শক্তিশালী করেছেন। তারাও বুঝেছিলেন যে বামপন্থীরা যে নীতিটা নিয়ে চলছে, যে বিজেপিকে ক্ষমতায় নিয়েছে আগে, তৃণমূলকে দাঁড়াতে হবে, এটা কতটা ভয়ঙ্কর সর্বনাশা তারা নিজের উপলব্ধি করেছে, যার ফলে বাম এবং কংগ্রেসের একটা বড় ভোট ব্যাংক এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষে এসেছে। যার ফলে রাজ্যের আমাদের যে সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব, ঐক্য, সংহতি, এটা বিপন্ন হওয়ার মুখে চলে গেছে। যে প্রচার আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি, প্রত্যেক দিন যে ভয়ঙ্কর প্রচার, সে প্রচারের সামনে মানুষ বিভ্রান্ত হতেই পারতেন, মানুষ বিভ্রান্ত হননি। এই কারণেই রাজ্যটার নাম বাংলা, এবং আমরা মাথা উঁচু করে এখনো বলতে পারি যে আমরা বাঙালি, আমরা গর্বিত আমাদের অস্মিতা নিয়ে, বাঙালি অস্মিতা। আশা করবো এটা আগামী 100 বছর বাঙালিরা মেনটেন। আরো একটা প্রশ্ন আপনাকে করবো, সামাজিক সংগঠন এবং ক্লাবগুলোকে আপনি কি বার্তা দিতে চাইবেন? ভালো প্রশ্ন। কারণ দেখুন, সামাজিক সংগঠন বা যে ক্লাবগুলো আছে পশ্চিমবাংলা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ক্লাবগুলোকে ডোনেশন দেওয়ার ব্যবস্থা করেছেন খেলাধুলার উন্নতির স্বার্থে। খেলাধুলার উন্নতির স্বার্থে ডোনেশন দেওয়ার দিচ্ছেন প্রতি বছর, আমাদের যুব কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এটা দেওয়া হচ্ছে। খুব ভালো জিনিস, ভালো উদ্যোগ। এটা তো অনেক ক্লাব বেনিফিটেড হয়েছে, অনেক ক্লাব সঠিকভাবে সেই তহবিলটাকে কাজে লাগাচ্ছে। আমি যে ক্লাবগুলোর সঙ্গে জড়িত, আমি দুটিতে ক্লাবের সভাপতি আপনাকে বললাম, আমাদের কাছেও সে অর্থ এসছে, আমরাও সেটাকে সঠিকভাবে কাজে লাগাবার চেষ্টা করছি। হয়তো কিছু জায়গায় কিছু মিসইউজ হয়ে থাকতে পারে, দেখুন এত বড় রাজ্য, এত ক্লাব, এত সংগঠন, কিছু হয়তো মিসইউজ হতে পারে। 5% 10% আমাদের ধরে নিতে হবে, সেটাই তো মূল বিষয় নয়। মূল বিষয় হচ্ছে 90 থেকে 95% ক্লাব বা সংগঠন তারা সঠিকভাবে এই টাকাটা কাজে লাগাচ্ছে। আমি মনে করি একজন সমাজকর্মী হিসেবে যে প্রত্যেকটা ক্লাব আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, কোভিড পরিস্থিতিতে দাঁড়িয়ে, মূলত খেলাধুলো তো এখন এই মুহূর্তে সেভাবে হচ্ছে না। প্রত্যেকটা ক্লাবের উচিত একদম পুরোপুরিভাবে যার যতটুকু সামর্থ্য আছে সেটা নিয়ে এই পরিস্থিতির মোকাবিলায় ঝাঁপিয়ে পড়া, রাজ্য সরকারের পাশে দাঁড়ানো, এই ব্লাড ডোনেশন ক্যাম্প করা, বিভিন্ন জায়গায় খাবার দাবার বিতরণ মানুষের মধ্যে, গরিব মানুষের মধ্যে, সেটা আমরা করছি। সমস্ত ক্লাবের কাছেই আমি একই মেসেজ দেবো, গরিবদেরকে জামা কাপড় দিই। আমরা এই রিসেন্টলি দিলাম গুড ফ্রাইডের দিন, আমাদের এখানকার অনেকে, আমার ছোটো ভাই উপস্থিত ছিলেন। আমরা গুড ফ্রাইডের দিন প্রায় 200 লোককে, গরিব মানুষ, একদম প্রান্তিক মানুষ, নববর্ষের 3-4 দিন আগে আমরা তাদের হাতে জামা কাপড় করে দিলাম। সবার তো কিনে পড়ার মতো ক্ষমতা নেই। এখানে এই ওয়ার্ডে 93 ওয়ার্ডে এখানে একটা তারামায়ের উৎসব হয়, মানে তারামায়ের পুজো মন্দির আছে, ওখান থেকে মন্দিরে ওরা প্রতি বছরই উৎসব করে, প্রতি বছরই করে, ওটারও আমি সভাপতি। আমি ওদেরকে বিশেষভাবে বছর বলেছিলাম যে উৎসবে যাই খরচা হোক বা না হোক, উৎসব বেশি বড় করার প্রয়োজন নেই। উৎসবে অত খরচ না করে আমরা যদি কিছু টাকা বাঁচাতে পারি, আমরা এখান থেকেও কিছু জামা কাপড় বিতরণ করবো। সেটা ওরা আমার কথা শুনেছে, এবং আমরা এখান থেকেও প্রায় 100 লোকের হাতে, এটাও একদম ইসলামিক ওই মোস্তাফর রোড, আমরা ওখানেও দিয়েছি। তো আমি সবার কাছে মেসেজ দিতে চাই
যে দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে, ধনী দরিদ্র কোনো কিছু না দেখে প্রত্যেকটা ক্লাব, প্রত্যেকটা সংগঠন এখন ঝাঁপিয়ে পড়ুক এই কাছে। এখন এটাই হচ্ছে আমাদের সামনের বড় চ্যালেঞ্জ, কোভিড মোকাবিলা, গরিব মানুষের পাশে দাঁড়ানো, দুস্থ মানুষকে হেল্প করা, তাদের সাহায্য করা, পারলে সেফ হোম তৈরি করার চেষ্টা করা। আমরা চিন্তা ভাবনা করছি এই ধরনের আগামী দিনে সেফ হোম তৈরি করার আমাদের নিজস্ব চিন্তা ভাবনা আছে। আমরা সাম্পানের সঙ্গে কথাবার্তা বলছি, ক্লাবগুলোর সাথেও কথা বলছি, একটা সেফ হোমের চিন্তা ভাবনা আমাদের আছে। যদি করতে পারি তাহলে মানুষের উপকার হবে। সব ক্লাবগুলোকে আমরা একই অনুরোধ করবো, এটাই বার্তা সবার কাছে। খুব ভালো বার্তা দিয়েছেন দাদা আপনি সকলের জন্য। আরো একটি প্রশ্ন, আমার শেষ প্রশ্ন বলতে পারেন এই অনুষ্ঠানে আপনাকে বলছি, সেটা হচ্ছে আমরা সকলেই জানি যে আপনি একজন সমাজসেবী এবং আপনি ক্লাব সংগঠক, তাহলে আপনার নিজস্ব উপলব্ধি যদি আপনি আমাদেরকে একটু জানান। দেখুন, উপলব্ধি একটা কথা বলবো, আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন স্টুডেন্ট ছিলাম, স্কুলে পড়তাম বা কলেজেও পড়তাম, তখনকার যে সামাজিক পরিস্থিতি, আমাদের যে সমাজ ব্যবস্থাটা ছিল তার সঙ্গে এখনকার অনেকটাই পার্থক্য হয়ে গেছে। তখন এই মোবাইলও ছিল না, ইন্টারনেটও ছিল না, গুগলও ছিল না, কিছুই ছিল না, এই সমস্ত সোশ্যাল মিডিয়াও ছিল না, কিছুই ছিল না। তো আমরা ওই বাবা মায়ের বকুনি খেয়ে, টিচারদের বকুনি খেয়ে, মার খেয়ে প্রতিদিন বিকেলে এসে খেলতে হবে, মানে ফুটবল খেলাটাই তখন ধ্যান জ্ঞান। এখনকার ছেলে মেয়েদের মধ্যে তো অনেক রকম বিভিন্ন ধরনের, তাদের সামনে বিনোদনের রাস্তাটা অনেক বেশি পরিষ্কার, অনেক বেশি খোলা। আমাদের সময় অত কিছু ছিলই। তো উপলব্ধি বলতে যে আমাদের মধ্যে ধরুন যতটুকু সমাজ সচেতনতা গড়ে উঠেছে, আমাদের বাবা মায়েদের শিক্ষায়, শিক্ষকদের, আমাদের যারা টিচার মাস্টারমশাই যারা ছিলেন, তাদের মধ্যে যে মূল্যবোধটা ছিল, সেই মূল্যবোধের কিছুটা হয়তো আমাদের মধ্যে এসছে। আমরা তো ঠিক এই জেনারেশনের লোক, একটা জেনারেশন আগের লোক, আমাদের বড় একটা জেনারেশন পৃথিবীতে এসছে। পরের জেনারেশনের কাছে আমি একটা কথাই বলবো, যেটা দেখছি ডিফারেন্সটা হচ্ছে এটাই, একটা মূল্যবোধের অভাব দেখা যাচ্ছে মনে হয়। এই যে ধরুন সামাজিক কাজ, এখন পুজো করার লোকেরই অভাব পাড়ায় 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 আমাদের দুর্গা পুজো, কালী পুজো, যে কোনো পুজো, সরস্বতী পুজো বাচ্চারা স্টুডেন্টদের করা, এই যে জায়গাগুলো, এখানে দেখছি একটা অভাব হচ্ছে। কেউ চাঁদা তোলার লোক নেই, পুজো নিয়ে কারোর উৎসাহ নেই। সামাজিক, ওটা তো সামাজিক কাজ, পুজো করাটা তো আমরা মনে করি জনসংযোগ, মানুষের সঙ্গে যোগাযোগ। দুর্গা পুজো সব থেকে বড় ফেস্টিভ্যাল। এই জায়গাগুলোতে দাঁড়িয়ে একটা কিন্তু মনে হচ্ছে একটা সামাজিক অবক্ষয় ধারাবাহিক, এবং একটা টোটাল মানে একটা মনে হচ্ছে একটা বড় ডিফারেন্স তৈরি হয়ে যাচ্ছে দিনে দিনে। এইটাকে কিন্তু বাঙালিদের মধ্যে, বিশেষ করে আমি কলকাতার কথা বলবো, বাংলার কথা বলবো, এখনো যেটুকু বেঁচে আছে, আগামী দিনে সেটা আমাদের চেষ্টা করতে হবে বাঁচিয়ে রাখা। আমাদের পরের জেনারেশনকে সেভাবে শিক্ষিত করার চেষ্টা করতে হবে, তাদের মধ্যে সেই মূল্যবোধটাকে দেওয়ার চেষ্টা করতে হবে, তারা সেটাকে নিতে পারে ভেতরে। নাহলে বলবে ঘরের খেয়ে মনের মতো তাড়াতে গেলে, এখনকার বাবা মারা তাই করছে। কাজ করতে গেলে, কোনো সামাজিক কাজ করতে গেলে বলে ঘরের খেয়ে মনের মতো তাড়াচ্ছে, ছুটি দরকার যাও, এসবের মধ্যে যেও না, নিজের পড়াশোনায় মন দাও, নিজের কাজে মন দাও, নিজের কেরিয়ার তৈরি করো। আমাদের পড়াশোনা আমরা করেছি, সবই করেছি, কিন্তু তার পাশাপাশি এই কাজগুলো আমরা ছোট থেকে করেছি, তাতে কেউ বাধা দেয়নি। হ্যাঁ, সিগারেট খেতে গেলে লুকিয়ে তখন মারধর করেছে দেখতে বাবা মারা, কিন্তু সামাজিক কোনো কাজ করলে কোনোদিন বাধা দেয়নি, বা খেলাধুলার ক্ষেত্রে কোনোদিন বাধা দেয়নি। যার জন্য আমাদের এখন এই বয়সে বিয়েগুলো করতে পারি, সে উৎসাহটাও আছে, উদ্দীপনাটাও আছে, এই বয়সে করছে এখন কাজগুলো। আমার মনে হয় আমাদের পরের জেনারেশনের মধ্যে সেটা একটা অভাব দেখা দিচ্ছে, ধারাবাহিক একটা অবক্ষয়, এটা কাটানো খুব দরকার। তো দাদা খুব ভালো কথা বলেন, আমরা সবাই শুনলাম। দাদার কাছ থেকে আমি শেষ, দাদা আপনি দর্শকদের জন্য আপনি কি বলতে চাইবেন এই সময়তে? দর্শকদের জন্য একটা কথাই বলবো, যে সকলে মিলে আসুন। আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রথমত একটা বিপর্যয় আমাদের দেশে নেমে এসছে, আমাদের রাজ্যে প্রতিদিন এত মানুষ, আমাদের সহনাগরিক, আমাদের এই প্রিয় শহর কলকাতার এত মানুষ মারা যাচ্ছে। আমরা মর্মাহত শুধু না, আমরা মানে ভীষণভাবে আশঙ্কিত। তো প্রথমত তো সমস্ত যারা যত মানুষ মারা গেছেন এই কোভিড, সকলের জন্য তাদের আত্মার শান্তি কামনা করি। যারা ভর্তি রয়েছেন হাসপাতালে বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন, তাদের দ্রুত আরোগ্য কামনা করি। এবং আপনাদের সকলকে একটাই কথা বলবো, যে এখন কোনো কিছু ভাবার সময় না। এখন দলমত নির্বিশেষে, রাজনীতি, পার্টি, কে কী করি, কে কোন দল করি, কে কার সাপোর্টার, এসব ভুলে গিয়ে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে একসাথে এই কোভিড মোকাবিলায় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করি, মানুষের পাশে দাঁড়াই। মানুষের পাশে থেকে আগে আমরা এই সমাজকে কোভিড মুক্ত করি, আগামী দিনে তারপরে আবার পরের কথা পরে ভাবা যাবে। এখন যে সিচুয়েশন, সেটাকে আমরা আগে কাউন্টার করি, এটাই করা। আমি সকল দর্শককে অনেক অনেক ধন্যবাদ জানাবো আমাদের সাথে এই অনুষ্ঠানে থাকার জন্য, এবং সবাইকে আমরা এটাই বলবো যে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। নমস্কার। নমস্কার।